আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে প্রথমে একটু কথা বলি। আমি আসলে অসুস্থ থাকার কারণে আজকে আমাদের ভাইবার যে অভিজ্ঞতার ক্লাসগুলো সেগুলো একটু লেটে দেওয়া হচ্ছে। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং সুস্থতার জন্য দোয়া কামনা করছি। চলুন আজকের ক্লাসটি আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা গ্রুপ 9B এর একজন ভাইবার প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্যান্ডিডেট বললেন, আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? স্যার বললেন, ইয়েস প্লিজ, টেক ইউর সিট। এরপরে তার নাম বললেন, আর ইউ? তিনি বলেন, ইয়েস স্যার। এরপর তাকে প্রশ্নগুলো হলো, ডিড ইউ ফিনিশ ইউর পোস্ট গ্র্যাজুয়েশন? তিনি বলেন, ইয়েস স্যার। ফ্রম হোয়ার? তিনি উত্তর দিলেন। হোয়ার ইজ লোকেটেড? তিনি উত্তর দিলেন। এরপর বলা হলো, হোয়াট ইজ ইউর ট্র্যাক? অর্থাৎ ট্র্যাক বলতে এখানে তার সাবজেক্টের বিষয়টা জানতে চাওয়া হলো। তিনি বলেন, লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ। এরপর বলা হলো, টেল মি সামথিং অ্যাবাউট দ্য ভিক্টোরিয়ান এজ। দেখেন, আমি গতকালকেও কিন্তু ভিক্টোরিয়ান এজ থেকে প্রশ্ন করা ছিল। ভিক্টোরিয়ান এজ, রোমান্টিক এজ এবং নিউ ক্লাসিক্যাল এজ, এই তিনটা এজ বিশেষ করে গুরুত্বপূর্ণ। মডার্ন এবং পোস্ট মডার্নও অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। তিনি কিছু কথা বললেন ভিক্টোরিয়ান এজ। যখন আপনাকে বলা হবে টেল মি সামথিং অ্যাবাউট দ্য ভিক্টোরিয়ান এজ, আপনি কী বলবেন? দেখেন, আপনি ডিউরেশন অফ ভিক্টোরিয়ান এজ বলবেন। এরপরে এর ফিচার্স বলার চেষ্টা করবেন, যতটুকু 2-3টা বলা যায়। এরপরে হচ্ছে এর মেজর রাইটার সম্পর্কে বলতে পারেন, 2-3 জনের নাম বললেই দ্যাটস এনাফ। এরপর বলা হলো, হোয়াট ইজ রেনেসান্স? রেনেসান্স কি? তিনি বললেন, রেনেসান্স কি? রেনেসান্স হচ্ছে আপনার রিভার্স, অর্থাৎ রেনেসান্সের সংজ্ঞা এবং রেনেসান্স ডিউরেশনটা বললেও চলবে, অথবা শুধুমাত্র রেনেসান্সের অর্থটা বললে চলবে, ঠিক আছে? মানে রিবার্থ, এটা বললে চলবে। এরপর বলা হলো, হু ইজ শেক্সপিয়ার? শেক্সপিয়ার সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলো। তিনি বললেন, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ আ রিনোয়েন্ড ইংলিশ পোয়েট, প্লেরাইট অ্যান্ড অ্যাক্টর। হি ওয়াজ বর্ন ইন 1564। ওকে, এই পর্যন্ত বলার পর তাকে থামিয়ে দিয়েছে। তো আপনি যে কাজটা করবেন, শেক্সপিয়ার সম্পর্কে তার জন্ম, মৃত্যু এবং তার মেজর রাইটার অর্থাৎ তার 2টা প্লে মনে রাখতে পারেন, তাহলে ভালো হবে। এটুকু বলার পর তাকে বলা হলো, টেল মি সামথিং অ্যাবাউট হিজ প্লেস আর নেম অফ সাম প্লেস বাই হিম। অর্থাৎ তার লেখা কিছু বইয়ের নাম জানতে, কিছু প্লেজের নাম জানতে চাইলে তিনি বললেন, হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ। এগুলো বলার পরে তাকে গ্রামার থেকে প্রশ্ন করা হলো, হোয়াট ইজ আর্টিকেল? তিনি বললেন, আর্টিকেলস আর ইউজড বিফোর নাউনের প্রোনাউন্স, ইকুইভ্যালেন্স অ্যান্ড আর টাইপ অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনি এটা বলতে পারেন, আর্টিকেল used before noun and pronoun and also refers to an adjective. That's enough for that. Okay, তারপর প্রশ্ন করা হলো, হোয়াট আর মডিফায়ার? মডিফায়ার কি? তিনি বলেন, মডিফায়ার ইজ আ ওয়ার্ড অথবা ফ্রেজ অর ক্লজ দ্যাট প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট অ্যানাদার ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। আপনি এটুকু বলতে পারেন যে মডিফায়ার ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ হুইচ, আপনার কি বলে এটাকে, হুইচ গিভ ইনফরমেশন অ্যাবাউট আ সেন্টেন্স, ঠিক আছে? অথবা গ্রুপ অফ ওয়ার্ডসে বলতে পারেন, সমস্যা নেই। এরপর বলা হলো, হোয়াট ইজ রিফ্লেকটিভ প্রোনাউন? রিফ্লেকটিভ প্রোনাউনটা কি? তিনি উত্তর করলেন, রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ওয়ার্ডস এন্ডিং ইন সেলফ অর সেলফস দ্যাট আর ইউজড হোয়েন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ আ সেন্টেন্স আর দ্য সেম। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে শেষে সেলফ অথবা সেলফস যুক্ত হয় এবং ওই শব্দটার সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম হয় তখন আসলে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়। তারপর তাকে বলা হলেন, ওকে ইউ মে গো নাও। তিনি সালাম দিয়ে বিদায় নিলেন। এই হচ্ছে আমাদের এই ভাইয়ের ভাইবা। তাকে আসলে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে এবং তার ভাইবাটা মোটামুটি বলা যায় যে আসলে একজন গ্র্যাজুয়েট পার্সনের জন্য ভালো, অর্থাৎ স্মার্ট লেভেলের ভাইবা দিয়েছেন তিনি এবং ভালোই প্রশ্ন উত্তর করেছেন। তো দ্বিতীয় ভাইয়ের যদি আমরা যাই, তাকে দ্বিতীয় ভাই যখন ভিতরে প্রবেশ করলেন তখন তাকে জিজ্ঞেস বলা হলো, প্রথম প্রশ্ন তার এটা, ক্যান আই আস্ক কোশ্চেন ফ্রম লিটারেচার? তিনি বলেন, ইয়েস স্যার। তারপরে বলা হলো, ডু ইউ হ্যাভ রিড জোনাথন সুইফট? দেখেন, সরাসরি জোনাথন সুইফটে চলে গেলেন। বলা হলো, ইয়েস স্যার। হ্যাভ ইউ রিড গালিভার ট্রাভেলস? তিনি বলেন, ইয়েস স্যার, আই রিড গালিভার ট্রাভেলস। তারপর বলা হলো, হাউ মেনি ভয়েস আর দেয়ার? ক্যান্ডিডেট বললেন 4। অর্থাৎ এখানে বলা হলো যে ভয়েস অর্থাৎ তার ভ্রমণ কয়টা জায়গায় ছিল? তিনি বলেন 4 জায়গায়। মেনশন সাম কনফ্লিক্ট ইন ভয়েস টু লিলিপুট। তিনি লিলিপুটের আনসার করার চেষ্টা করলেন যে তিনি এখানে কিসের কনফ্লিক্ট দেখেছিলেন। সেখানে কিন্তু আসলে একটা ডিম নিয়ে মূলত ঝামেলা বাজছিল, ঠিক আছে, আমাদের যতটুকু মনে আছে। তো তিনি বলেন, ডিজ এগ্রিমেন্ট ওভার আ রেফারেন্স ইন দেয়ার কমন হোলি স্ক্রিপ্টার ওভার দ্য প্রপার ওয়ে টু ইট ইক্স। ওকে, তারপরে বলা হলো চেয়ারম্যান তাকে প্রশ্ন করলেন যে অনুবাদ করো, ফুলটি রক্তের মতো লাল। এটি কিন্তু
গত 2-3 দিনও এই প্রশ্নটা করা হয়েছিল যে ফুলটি রক্তের মতো লাল। আমরা বলতে পারি দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাডও বলতে পারি, অথবা অ্যাজ না বলে লাইকও বলতে পারি, দ্য ফ্লাওয়ার ইজ রেড অ্যাজ লাইক ব্লাড, এটাও বলতে পারি। তো এটা আসলে কি, এটা সিমিলি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আপনাকে সবাইকে যে অনুবাদ জিজ্ঞেস করে বিষয়টা এরকম না, আপনাকে ফিগার অফ স্পিচও জিজ্ঞেস করতে পারে, জন্য বলে রাখলাম এটা কিন্তু এখানে সিমিলি হিসেবে এসেছে। ওকে, তারপর তাকে বলা হলো ঠিক আছে ইউ মে গো, এবং তিনি কাগজপত্র নিয়ে বের হলেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে দ্বিতীয় ভাইয়ের ভাইবা। তিনিও যথেষ্ট ভালোভাবে উত্তর করেছেন এবং উত্তর করার চেষ্টা করেছেন। তো এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে আসলে ভাইবাতে আপনার ওভারঅল সবগুলো পিরিয়ড সম্পর্কে একটু হালকা ধারণা রাখা এবং গুরুত্বপূর্ণ লেখকদের, ড্রামাটিস্ট, প্লে, তারপরে হচ্ছে আপনার অ্যাসিস্ট যারা আছে তাদের বেশ কিছু মানে কিছু কিছু অন্তত ওয়ার্ক সম্পর্কে জেনে নেওয়া ভালো। তারপর আরেকজন ভাইকে প্রশ্ন করলেন, তার প্রথম প্রশ্ন হাউ আর ইউ, তিনি বললেন হাউ ডিড ইউ কেম হিয়ার, তিনি এখানে কীভাবে আসলেন তিনি বললেন হোয়াট মিডিয়াম অফ ট্রান্সপোর্ট ইউ হ্যাভ দ্য মোস্ট, মানে তিনি কোন ধরনের ট্রান্সপোর্ট সবচেয়ে বেশি পছন্দ করে বা তার সবচেয়ে বেশি যাতায়াতে তিনি উত্তর করলেন। এরপর বলা হলো আই মেড আ জার্নি বাই বোট হেয়ার জার্নি উইথ হুইচ পার্টস অফ স্পিচ। আচ্ছা, এখানে আমি আপনাদের জন্য এই প্রশ্ন উত্তরটা রেখেছি, আপনারা এটার উত্তর করার চেষ্টা করবেন যে আই মেড আ জার্নি বাই বোট, এখানে জার্নিটা আসলে কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, কমেন্ট বক্সে উত্তর করবেন। আসলে কিছু কিছু তো আপনাদের থেকে উত্তর আসলে ভালো লাগবে কমেন্ট হলে, যদিও কিছু কিছু ভাই একটু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। আসলে দেখেন, আমি আপনাদেরই মতো ভুলভ্রান্তি থাকবে, ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন, চেষ্টা করব সমাধান করার ইনশাআল্লাহ। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেই উত্তরগুলো তুলে ধরি সেটা কিন্তু আমার ক্যান্ডিডেট ভাইরা যে উত্তরগুলো দিয়েছেন আমি সেই উত্তরগুলো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। আর কিছু কিছু পরিবর্তন করে যেটা একদমই মানে চোখে পড়ার মতো ভুল আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করি। এরপরও ভুল থাকতে পারে, ভুল হলে অবশ্যই সংশোধন করে দিবেন, আমি নিজেকে শুধরে নেব ইনশাআল্লাহ। দেখুন, তারপরে যে প্রশ্নটা তাকে করা হলো যে ট্রান্সলেটেড, যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক, এটাও হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স, যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক, দোজ হু লাভ দেয়ার কান্ট্রি আর প্যাট্রিয়টস। ঠিক আছে, তারপরে বলা হলো রাইট দ্য ওয়ার্ড প্যাট্রিয়ট। দেখেন, আপনি কোনো একটা শব্দ, গতকালকেও কিন্তু অনেকগুলো শব্দ তাকে লিখতে দেওয়া হয়েছিল, যে শব্দটা হচ্ছে একটু জটিল মনে হবে সেই শব্দটাই কিন্তু আপনাকে লিখতে দিবে, সুতরাং স্পেলিংটাও একটু ভালোভাবে নজর দেওয়া উচিত আমাদের। তারপর একটা প্রশ্ন করা হলো হোয়াটস দ্য ইংলিশ অফ দেশের জন্য, আচ্ছা মানে দেশের জন্য ভালোবাসা, এটাকে ট্রান্সলেট করতে বলা হয়েছিল লাভ ফর দ্য কান্ট্রি। ঠিক আছে, এইটার অর্থ হচ্ছে এটা। তো এই হচ্ছে এই ভাইয়ের আপনার এই কী বলে ভাইবা। তো চলুন আমরা পরবর্তী ভাইয়ের ভাইবা দেখে। প্রথমেই তাকে প্রশ্ন করা হচ্ছে হু ইজ ফ্রান্সিস বেকন। তিনি উত্তর দিলেন ফ্রান্সিস বেকন ওয়াজ অ্যান ইংলিশ ফিলোসফার অ্যান্ড স্টেটসম্যান অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ এসেইজ। দেখুন, এই যে তিনি যখন উত্তর দিলেন যে তাকে ফাদার অফ ইংলিশ এসে বলা হয়, তখন কিন্তু তাকে প্রশ্ন করে বসলেন যে মেনশন হিজ সাম এসেজ। তিনি বলেন অফ ট্রুথ, অফ ডেথ, অফ রিভেঞ্জ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। এরপরে কিন্তু প্রশ্ন করার সুযোগ ছিল অফ ট্রুথের থিম কি বা অফ ডেথের থিম কিগুলো। ঠিক আছে, তো আমরা এমন উত্তর দিব না যে উত্তরের ভিতর থেকে আরেকটা প্রশ্ন তৈরি হয়ে যায়। ঠিক আছে, সব উত্তরের ভিতর থেকে চাইলে প্রশ্ন করা যায়, তারপরে আমরা একটু স্মার্টলি একটু আপনার সঠিক উত্তরটা জাস্ট এক লাইনের মধ্যে উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর তাকে প্রশ্ন করা হলো হোয়াট ইজ ডিটারমিনার। তিনি বললেন আ ওয়ার্ড দ্যাট মডিফাইজ, ডিসক্রাইবস অর ইন্ট্রোডিউস আ নাউন, অর্থাৎ একটা নাউন সম্পর্কে একটা নাউন্সকে ডিসক্রাইব করে যেই শব্দটা সেটাকে বলা হয় ডিটারমিনার। এখন দেখেন, ডিটারমিনার হিসেবে কিন্তু আপনাকে বলতে পারে, আপনি একটা এক্সাম্পল দেওয়ার কথা বলেছে তাকে, তো আমি এখানে এক্সাম্পলটা লিখি না, এক্সাম্পল কিন্তু আপনি একটা আর্টিকেল দিয়েও একটা এক্সাম্পল দিতে পারেন। ঠিক আছে, তারপরে বলা হলো তাকে প্রশ্ন করা হলো হাউ মেনি কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স। তিনি বললেন দেয়ার আর 4 মেইন টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেখেন, কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু মূলত বা এক্স্যাক্টলি যদি আমরা ধরতে যাই 5 প্রকার। ঠিক আছে, কিন্তু আমাদেরকে যদি বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, আমরা বলবো 4 প্রকার। ঠিক আছে, আরেক প্রকার খুব কম ব্যবহার হয় এবং টোটালি যখন বলবে তখন হচ্ছে 5 প্রকার বলা হয় আর কি, আমরা 4 প্রকারই বলবো। তারপর তাকে বলা হলো গিভ অ্যান এক্সাম্পল অফ থার্ড কন্ডিশনাল কোনটা? থার্ড কন্ডিশনাল হচ্ছে যেখানে এক পাশে ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে, অন্য পাশে উড হ্যাভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার হবে, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, তো এই ছিল তার তিনি এক্সাম্পল দিলেন হচ্ছে ইফ ইউ
হ্যাড ওয়ার্কড হার্ডার ইউ উড হ্যাভ ফার্স্ট ইউর এক্সাম। এই হচ্ছে তার উত্তর। অর্থাৎ তিনিও বলা যায় যে যথেষ্ট ভালো করেছেন এবং তার কোশ্চেনগুলো মোটামুটি একটু সহজ কঠিন মিলিয়েই ছিল বলা যায়, স্মার্ট প্রশ্ন ছিল। তারপরে যদি আমরা আরেকজন ভাইয়ের ভাইবা দেখি, তিনি গ্রুপ 01A-তে ছিলেন। তার কোশ্চেনটা এরকম ছিল, হোয়াট ইজ ইউর মেজর সাবজেক্ট ইন অনার্স। দেখেন, আপনার যদি হোয়াট ইজ ইউর মেজর সাবজেক্ট ইন অনার্স বলে, আপনি কিন্তু সরাসরি লিটারেচার বা মানে ইংলিশ শব্দটাই বলে দিতে পারেন, ইংলিশ লিটারেচার। বা আসলে এটার উত্তর যদি আপনি অন্য কিছু মনে করেন যে না মেজর সাবজেক্ট বলতে আমি অন্য কিছু বুঝাচ্ছে স্যার, তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন। এটা আমারও একটু সন্দেহ আসছে যে আমরা ইংলিশ বলবো না অন্য কোনো সাবজেক্ট বলবো। আপনার কাছে যদি প্রপার কোনো আনসার থাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সকলের জন্যই উপকার হবে। এরপর তাকে বলা হলো নেম আ মডার্ন পোয়েম, অর্থাৎ একটা পোয়েম বলতে বললেন। এই মডার্ন লিটারেচার থেকে একটা পোয়েমের কথা বললেন। তিনি বললেন দ্য ওয়েস্টল্যান্ড। দ্য ওয়েস্টল্যান্ড কিন্তু কে লিখেছে, রাইটার, এগুলো তাকে আর কিছু জিজ্ঞেস করা হয়নি, যেহেতু তিনি উত্তর করেছেন। তারপর তাকে বলা হলো হোয়াট ইজ হাইপারবোল। তিনি বললেন আ ফিগার অফ স্পিচ দ্যাট ইউজেস এক্সট্রিম এক্সাগ্রেশন টু মেক আ পয়েন্ট অর শো এমফাসাইজ, অর্থাৎ হাইপারবোলের উত্তর করলেন। এরপর তাকে বলা হলো হোয়াট ইজ পার্সনিফিকেশন। তিনি উত্তর দিলেন পার্সনিফিকেশন ইজ আ figure of speech where animals, plants or even inanimate object are given human qualities। অর্থাৎ আমরা জানি পার্সনিফিকেশন হচ্ছে সেই জিনিস যেটার মধ্যে আপনার কোনো নন হিউম্যানের ভিতরে হিউম্যান দেওয়া, ঠিক আছে, অর্থাৎ যেটার জীবন নেই এরকম কোনো বস্তুর মধ্যে জীবন দেওয়া। তারপরে বলা হলো হোয়াট ইজ ক্লজ। তিনি বলেন ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। ওকে, এই হচ্ছে তার উত্তর এবং তিনি এর মাধ্যমে তার ভাইবা শেষ করেছেন। তো আসলে ভাইবাটা যে আমি প্রতিদিনের মতো একই কথা আজকেও বলবো, ভাইবাটা ভাগ্যের উপর ডিফেন্স করে। এখানে আজকে যে প্রশ্নগুলো দেখেছেন আপনারা সবগুলোই কিন্তু মোটামুটি বলা যায় স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন এবং যথেষ্ট ভালো, কিন্তু ব্যতিক্রম হয়ে থাকে। কিছু কিছু ভাইকে অনেক জটিল প্রশ্ন করছেন, কিছু কিছু ভাইকে অনেক ডিপলি কোশ্চেন করছেন, আবার কাউকে খুব সিম্পলি কোশ্চেন করেছেন। গতকালকে কিন্তু একজন আপুকে হচ্ছে ভেতরে প্রবেশের পরে তাকে বলা হলো আপনি গান পারেন, একটা গান শোনান। এই হচ্ছে আপনাকে বিভিন্নভাবে মানে উপস্থিতভাবে আপনাকে কিভাবে তারা যাচাই করবে সেই বিষয়টাই তারা জানে খুব ভালোভাবে। এবং আপনি যদি দেখেন আরেকজনকে হচ্ছে শুধুমাত্র জিজ্ঞেস করলেন যে আপনি মানে এই স্যার সম্পর্কে, মানে স্মার্ট স্যার সম্পর্কে বা একজন টিচার সম্পর্কে আপনি কিছু বলেন, এগুলো হচ্ছে আপনার উপস্থিত বক্তব্যের মতোই যেটা বলা যায়। তো চেষ্টা করবেন অবলম্বন সকল বিষয়ে কিছু কিছু ধারণা রাখার জন্য এবং সেন্টেন্স মেকিং করার পদ্ধতি জেনে রাখার জন্য, তাহলে সকলের জন্য ভালো। ঠিক আছে, এখন পর্যন্ত যারা ভাই দেন নাই তাদের সকলের জন্য শুভকামনা থাকলো, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।